আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজ আমরা গতকাল ধরে আনিসুজ্জামানের আমাদের যে চতুর্থ পরিচ্ছেদ বিশ্লেষণমূলক লেখা, এটা আমরা নিজ দায়িত্বে আশা করি রিডিং করে রেখেছি। এখন শুধু আমরা 97 পেজ পর্যন্ত যে শব্দার্থ আছে এগুলো কিন্তু একটু তোমরা পড়ে নিবে। আমি ডিরেক্টলি 98 পেজে চলে আসলাম, পড়ে কি বুঝলাম এখান থেকে কিছু প্রশ্নের সমাধান করব 98 পেজের। তো তোমরা এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো জলদি সাবস্ক্রাইব করে ফেলো, এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লে বাটনটা চেক করে না, সেখানে আমি বিগত যত ভিডিও আছে দিয়ে দিয়েছি, ঠিক আছে। তো দেখো এখানে আছে পড়ে কি বুঝলাম, এই রচনাটি কোন বিষয় নিয়ে লেখা, তারপরে এই লেখা থেকে কয়েকটি বিশ্লেষণমূলক বাক্য খুঁজে বের করো। তো সবগুলো তো আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি। তো দেখো আমি উত্তরপত্রে সরাসরি চলে আসলাম। এই রচনাটি কোন বিষয় নিয়ে লেখা? উত্তর, রচনাটি বাঙালি জাতির ইতিহাস, সমাজ ও সংস্কৃতি নিয়ে লেখা। তারপর খ হচ্ছে এই লেখা থেকে কয়েকটি বিশ্লেষণমূলক বাক্য খুঁজে বের করো। তো এখান থেকে আমাদের কয়েকটি বিশ্লেষণমূলক বাক্য খুঁজে বের করতে হবে। তো ওখানে দেখো পর্যায়ক্রমে আমি দিয়ে রেখেছি উত্তরটা। আর তোমরা এখনও যারা সাবস্ক্রাইব করে রাখো, যেন যখন আমি ভিডিও আপলোড দিই তা তোমরা দ্রুত পেয়ে যাও। যারা সাবস্ক্রাইব করেছো তারা দ্রুত পেয়ে যাও। আর অনেকে বলেছো যে আমি তো খুঁজে পাচ্ছি না ভিডিও চ্যানেলটি কোথায় আছে। তো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখলে আর আসলে কষ্ট হতো না। তো যারা ভিডিওগুলো দেখছো তোমরা আশা করি এই সমস্যা পড়বে না যদি সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে। তো দেখো উত্তর হচ্ছে আলো আঁধারের খেলায় অনেক পুরনো কথা ঢাকা পড়েছে। 2, লোকজন নিজেরাই যুক্তি পরামর্শ করে কাজ করত, চাষ করত, ঘর বাঁধত, দেশ চালাতো। 3 নম্বর হচ্ছে কত লোক লস্কর বহাল করা হলো, কত ব্যবস্থা, কত নিয়মকানুন দেখা দিল। এরপর হচ্ছে বিবরণমূলক লেখার সাথে এই লেখাটির কি কি মিল আছে বা অমিল আছে, ঠিক আছে। তো দেখো নম্বর হচ্ছে বিবরণমূলক লেখার সঙ্গে এই লেখার মিল ও অমিল দুটোই আছে। বিবরণমূলক লেখায় যেমন বর্ণনা থাকে এখানেও সেই বর্ণনা আছে। বিবরণমূলক লেখায় যেখানে তথ্য থাকে এখানেও নানা তথ্যের সমাবেশ রয়েছে। তবে মিল অমিল হলো জায়গায় যে এখানে তবে অমিল হলো এই জায়গায় যে বিবরণমূলক লেখায় বিশ্লেষণ থাকে না, আর এই লেখাটা হচ্ছে বিশ্লেষণধর্মী। বিবরণের যেসব তথ্য আছে তার বিশ্লেষণ। এরপর আমরা দেখব এখন ঘ, তথ্যমূলক লেখার সাথে এই লেখাটির কী কী মিল অমিল আছে। উত্তর, তথ্যমূলক লেখার সঙ্গে এই লেখার বড় মিল হচ্ছে 2 ধরনের লেখাই বিবরণের মাধ্যমে লিখিত। আবার তথ্যমূলক লেখায় যেখানে তথ্যই প্রধান, এ লেখায়ও কী হয় নানা রকম তথ্য দেওয়া যায়, এ লেখায়ও কীরকম আমাদের নানা রকম তথ্য দেখা দিতে পারে। তবে অমিল এই জায়গায় যে তথ্যমূলক লেখায় যেখানে তথ্য দেওয়া থাকে তথ্যই দেওয়া থাকে, এই লেখায় তথ্যের পাশাপাশি তথ্যের বিশ্লেষণও রয়েছে। তো তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, আর অবশ্যই কমেন্টে কমেন্ট করবে যদি ভিডিওটি তোমাদের উপকারে আসে। কমেন্ট বক্সে লিখতে ভুলবে না তোমরা কে কোন বিদ্যালয় বা কোন জেলা থেকে আমার ভিডিও ক্লাসগুলো করছো, তাহলে তোমাদের বিদ্যালয়ের নাম অনেকে আমরা জানতে পারবো। এখানে কিন্তু অনেক বিদ্যালয়ের নামগুলো কমেন্ট বক্সে লিখেছে, তোমরাও কিন্তু অনেক বিদ্যালয়ের নাম জানতে পারবে। অনেক সুন্দর সুন্দর বিদ্যালয়ের নামগুলো কিন্তু আমরা জানতে পারি এর মাধ্যমে। তো আশা করি তোমরা কমেন্ট বক্সে তোমাদের বিদ্যালয়ের নামগুলো লিখবে। এখন আমরা দেখব এই লেখার উপর তোমার মতামত দাও। এই লেখাটি একটি বিশ্লেষণমূলক লেখা। এই লেখায় আমরা বাঙালি জাতির ইতিহাস, সমাজ ও সংস্কৃতির নানা পরিচয় পাই। বিশ্লেষণাত্মক ভঙ্গিতে ইতিহাসের ধারা পরিবর্তন, সমাজের বিকাশ এবং সংস্কৃতির বিবর্তনের ধারা সম্পর্কে জানতে পারি। তো ছিল আমাদের 98 পেজ। আমরা এই 98 পেজটাও কমপ্লিট করে ফেললাম। তো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলবে না তোমাদেরকে কোন বিদ্যালয় বা কোন জেলা থেকে আমি ভিডিও ক্লাসগুলো করছি, এবং তোমরা কমেন্ট করতে জানো ভুলো না, ঠিক আছে। সাবস্ক্রাইব করে রাখবে পাশাপাশি। তো দেখো আমরা আমাদের 98 পেজের এই কাজগুলো সব প্রশ্ন উত্তরগুলো দিয়ে ফেলেছি। এখন আমরা দেখব 99 পেজে বলি ও লিখি। কতকাল ধরে রচনা লেখক যা বলেছেন তা নিজের ভাষায় বলো এবং নিজের ভাষায় লেখো। তো চলো আমরা সেটা এখানে লিখে ফেলি নিজের ভাষায়। আমাদের 99 পেজটাও কমপ্লিট করে ফেলি এ পর্যন্ত। তো চলো আমরা উত্তরপত্রে সরাসরি চলে যাই। তো দেখো আমরা উত্তরপত্রে চলে এসেছি। ইতিহাস বলতে শুধু রাজা বাদশাদের কথা বোঝায় না, সব মানুষের কথা বোঝায়। এই রচনায় বাঙালির গত 2500 বছরের ইতিহাসের কথা বলা হয়েছে। রাজা, মন্ত্রী, সামন্ত, সৈন্য সকল মানুষের জীবনের কথা, কিভাবে এদেশের মানুষ দেশ চালাতো, কাজ করত, ঘর বাঁধত, কাপড় পরতো, খাওয়া দাওয়া করতো, এই সকল কথা। লেখকের বর্ণনা মতে 1000 বছর আগে এদেশের পুরুষরা ধুতি পরতো, মেয়েরা শাড়ি পরতো, শুধু যোদ্ধারা জুতো ব্যবহার করত, সাধারণ লোকেরা তা
সাধারণ লোকেরা তা সামর্থ্যের বাইরে ছিল, তবে তারা পায়ে খড়ম পরত। এছাড়া সাজসজ্জার দিকে ঝোঁক ছিল বাঙালির। নারী ও পুরুষরা নানা বাহারের চুল রাখত, মেয়েরা নানা রকম প্রসাধনী ব্যবহার করত। নারীদের পাশাপাশি পুরুষদেরও অলংকার ব্যবহারে চল ছিল, তবে ধনী গরিবের অলংকারে পার্থক্য ছিল। ভাত ছিল বাঙালির প্রিয় খাবার। নানা রকম তরি তরকারি দিয়ে প্রতিদিন অন্ন ভোজন করত। ভাতের মাছ ছিল প্রিয় খাবার। শুটকির চলও সেকালে ছিল। ছাগল হরিণ ও পাখির মাংস সবাই খেত। অন্যান্য প্রিয় খাবারের মধ্যে ছিল ক্ষীর, দই, পায়েস, চানা, খাজা, মোয়া, নাড়ু, পিঠে পুলি, বাতাসা, কদমা প্রভৃতি। ফল ফলাদির মধ্যে আম, কাঁঠাল, তাল, নারকেল ইত্যাদি ছিল প্রিয়। এই ছিল আমাদের উত্তরটি 99 পেজের। আশা করি ভিডিওটি তোমাদের উপকারে আসলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর কে কোন বিদ্যালয় বা কোন জেলা থেকে আমার ভিডিও ক্লাসগুলো করছো অবশ্যই জানাবে, ঠিক আছে? বাকি অংশ কিন্তু এখানেও কিছু আছে, এটাও দেখে নাও। সেকালের মানুষ মাটির পাত্রে রান্না করত। পুরুষরা শিকার প্রিয় ছিল। নারী ও পুরুষের মধ্যে নানা রকম খেলাধুলার চল ছিল। ধনী ও গরিবের খেলাধুলা ও শখের কাজে পার্থক্য ছিল। গান বাজনার জন্য নানা রকম বাদ্যযন্ত্রের ব্যবহার ছিল। সেকালে যাতায়াতের প্রধান বাহন ছিল নৌকা। ধনী লোকের জন্য ছিল হাতি ও ঘোড়ার গাড়ি, আর সাধারণ লোকের জন্য গরুর গাড়ি। পালকির ব্যবহার সেকালে ছিল একদিকে সমৃদ্ধির, আরেক দিকে দারিদ্র্যের। তো দেখো আমরা আমাদের এই কাজটি কমপ্লিট করে ফেলেছি। এখন আমরা দেখব লেখা নিয়ে মতামত। এখানে দেখো লেখা নিয়ে মতামত একটি ছক আছে আমাদের, সেটা হচ্ছে কতকাল ধরে রচনা যা আছে সেটা আমাদের এখানে লিখতে হবে, আর আমার মতামত ও জিজ্ঞাসা। আর এটা তো কী করতে হবে সেটা এখানে হেডলাইনে বলা আছে। কতকাল ধরে রচনাটি যেসব বক্তব্য নিয়ে তোমার মতামত রয়েছে তা বা মনে প্রশ্ন জেগেছে তা নিচের ছকে লিখো। এই ছকটিতে সেটা লিখতে বলা হয়েছে। তো চলো আমরা 100 পেজটা কমপ্লিট করে ফেলি। তো দেখো আমরা আমাদের উত্তরপত্রে চলে এসেছি। 1. ইতিহাস বলতে শুধু রাজরাজাদের কথাই বোঝায় না, বোঝায় সব মানুষের কথা। এককালে এদেশে রাজরাজরা ছিল, রাজরাজা ছিল না, তখন মানুষের দাম ছিল বেশি। আমার মতামত জিজ্ঞাসা। বাংলাদেশের ইতিহাস অনেক পুরনো। এদেশের ঐতিহ্যের বন্ধু হয়ে কিছু বন্ধু হারিয়ে গেছে। আমাদের যে এদেশের ঐতিহ্যের যে বন্ধু ছিল কিছু কিন্তু হারিয়ে গেছে, অনেক কিছু কিন্তু হারিয়ে গেছে দেখো। কিন্তু আমার জিজ্ঞাসা, হারিয়ে যাওয়া ঐতিহ্য ফিরে পাওয়া দুষ্কর, তাই সেসবের যথাযথ সংরক্ষণ করা হয়নি কেন? যেমন আগে অতীতে কি আমাদের ঢেকি দিয়ে ধান বানা হতো, তারপরে চাল গুঁড়ো করা হতো, যেটাকে আমরা চাউলের গুঁড়া বলি। তারপরে সব কিছু অনেক কিছুই আছে এরকম হারিয়ে গেছে, সেই বিষয়টি আসলে এখানে সেটাও কিন্তু আমাদের একটি বন্ধু ছিল, ঐতিহ্য ছিল আমাদের। তারপর আমরা আরও অনেক নকশি দিয়ে আমরা কাঁথা তৈরি করতাম। আমাদের বিভিন্ন বৈশাখী মেলাগুলো যে হয়তো গ্রামাঞ্চলে, তারপরে বিভিন্ন ঋতু অনুযায়ী যে মেলাগুলো হতো আসলে সেগুলো হারিয়ে গেছে, সেগুলো এখন আর হয় না সচরাচর। পহেলা বৈশাখে শুধু একটা মেলা হয় রমনার বটমূলে, এছাড়া কিন্তু আর এমনিতে গ্রামগঞ্জে কিন্তু অ্যাভেলেবেল এখন মেলাটা একটু খুব কম হয়। আগে কিন্তু হতো, খুব দূর গ্রামে যাদের মেলা হয় সেখানে হয়তো বা 2-1টা মেলা হয়। তো ওই বিষয়গুলো কিন্তু দেখলে আমাদের অনেক ভালো লাগে। তো জানাবে তোমার কমেন্ট বক্সে তোমাদের কে কোন গ্রামে থাকো, তোমাদের এখানে মেলা হয় কি না। আমার কাছে কিন্তু এই বিষয়টা খুব ভালো লাগতো। ছোটোবেলা যখন আমরা মেলাতে যেতাম, বেড়াতাম, ওই বিষয়গুলো আসলে হারিয়ে গেছে। তো এই বিষয়গুলো আসলে দুষ্কর পাওয়া, এখন ফিরে পাওয়া দুষ্কর। রানীদের জন্য বিভিন্ন মেলা বসাতেন, সেখানে সবাই মেলাতে যেতেন, রানীরাও যেতেন, খুব মজা হতো আর কি। 2. যাতায়াতের প্রধান উপায় ছিল নৌকা। হাতির পিঠে ও ঘোড়া গাড়িতে চড়ত শুধু অবস্থাপন্ন লোকেরা। গরুর গাড়ি সাধারণত লোকে ব্যবহার করতো, সাধারণ যে লোক আছে তারা ব্যবহার করতো, তবে সবসময় নয়, বিশেষ উপলক্ষে, সবসময় না, বিশেষ উপলক্ষে তারা গরু গাড়ি ব্যবহার করতে পারতো সাধারণ মানুষেরা। মেয়েরা ভুলিতে চড়তো। দেখো আমার মতামত ভাই, রাজাদের দল এখন নেই, কিন্তু রাজার শাসন আছে। সেই শাসনের বেড়াজাল পেরিয়েছে, যোগাযোগ ব্যবস্থার উন্নতি হয়েছে, কিন্তু আগের যোগাযোগের ধরন কেন বিলুপ্ত হবে সেটি আমার জিজ্ঞাসা।
তো এই ছিল আমাদের 100 পেজ, সেটাও কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল। তো আমরা আমাদের এই ছকটিও কমপ্লিট করে ফেললাম, 100 পেজ কমপ্লিট আমাদের। ঠিক আছে, তো আমি এই পর্যন্তই আজ ক্লাসটি শেষ করছি। নেক্সট ক্লাসটি করবো এখান থেকে। ঠিক আছে, তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এর আগের ক্লাসগুলো আমি প্লেলিস্টে পর্যায়ক্রমে দিয়ে রেখেছি, তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো। তো আমি এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।